ইংলিশ এডুকেশন ফর অল চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের দীর্ঘ আকাঙ্ক্ষিত পরীক্ষা মাদ্রাসার 9-10-এর যে কোশ্চেন পেপার সেটা আলোচনা করছি। জানি তোমাদের অনেক কনফিউশন আছে, আমি টেক্সটের রেফারেন্স দিয়ে চেষ্টা করব তোমাদের ওই কনফিউশনগুলো দূর করার। কাজেই টেক্সট রেফারেন্সটা দেখবে আর আমার যুক্তি শুনবে, তারপর তোমরাই বুঝতে পারবে যে অ্যানালিসিস কতটা ঠিকঠাক হলো বা কি ব্যাপার। চলো দেখো, এক্সপ্লেনেশন শোনো, টেক্সট রেফারেন্স সহ তুমিও বুঝবে আমার বিশ্বাস। আর অ্যান্সার কোনটা ঠিক তুমিই পারবে। চলো শুরু করা যাক। Which critic has compared the spirit of the poem Ode to the West Wind? এটা জানো, কেনেথ ক্যামেরন। এটা পেয়েছো নিশ্চয়ই বা পেরেছো অনেকেই। নেক্সট, আলফ্রেড টেনিসন হ্যাজ রিটেন দ্য পোয়েম ইউলিসিস আফটার আনএক্সপেক্টেড ডেথ অফ হিজ ফ্রেন্ড আর্থার হেনরি হাল্লাম। জানো, এটাও ঠিক করেছো নিশ্চিত, যে কারণে আলোচনা করছি না। In strange meeting, what does the soldier see that leads him to believe that he is in hell? তাহলে জানো, the dead man's smile। তাহলে তার স্মাইল দেখেই বোঝা গেছিল যে সে হেলে রয়েছে, এটাও নিশ্চিত ঠিক করেছো। কফিস স্পেকট্রি ড্রাগস ডিজোলেট ক্রিয়েট আ হুইসপারি অ্যাটমসফিয়ার ইন দা। এখানে দেখো, এই যে কপি স্পেকট্রি ড্রাগস, এখানে এস সাউন্ডটা বারবার ফিরে আসছে এবং এই এস সাউন্ডটা একটা হিসিং বা হাসিং সাউন্ড ক্রিয়েট করছে। তাহলে যখন এই হাসিং বা হিসিং সাউন্ড ক্রিয়েট হবে, সেটা হবে সিভিল্যান্স। আমি একটু বলে দিই, এখানে কারোর মনে হতে পারে স্যার অ্যালিটারেশন নয় কেন? অ্যালিটারেশনে খেয়াল করো, স্টার্ট অফ দ্য ওয়ার্ড, শব্দের শুরুতে সেই শব্দ মিলটা থাকবে বা সাউন্ডের সেই সিমিলারিটিটা থাকবে। কিন্তু এখানে দেখো, কপিস শেষে আছে, স্পেক্ট্রে শেষে আছে, ড্রেক্সের শেষে আছে, ডিজোলেট মাঝে আছে। তাহলে এই জন্য এটা হবে সিভিলেন্স। তাহলে সফট এস সাউন্ড, কাজেই এখানে এস হতে পারে, এস এইচ হতে পারে, সিএইচ হতে পারে, সি হতে পারে। এইগুলো দ্বারা যে তৈরি হচ্ছে সাউন্ডটা, হেসিং সাউন্ড, সেইটা হচ্ছে সিভিলেন্স। আর তোমরা জানো এর ঠিক এটা যেমন কি কনসোন্যান্ট সাউন্ড, এগুলো কনসোন্যান্ট, কিন্তু যদি ভাওয়েল দিয়ে হয় সেটা হচ্ছে অ্যাসোন্যান্স। জানো, ভাওয়েল দিয়ে হলে সেটা হবে অ্যাসোন্যান্স। যাই হোক, তাহলে অ্যালিটারেশন, এই জন্যই অ্যালিটারেশন বলছি না যে শব্দের শুরুতে, কিন্তু নয়। দেখো, এবং একটা বিশেষ শব্দের বা একটা বিশেষ সাউন্ড সেটা রিপিট হচ্ছে, এই জন্য সিভিলেন্স হবে। নেক্সট, হোয়াট মেক্স হিউম্যান বিংস ইনএডিকুয়েট? খুব, এটা অনেকের কনফিউশন আছে। দেখো, কি মনে হচ্ছে? দে হ্যাভ ফেইল ভয়েসেস। তাহলে ভয়েস যদি আমার দুর্বল হয়, এই জন্য কি আমি ইনএডিকুয়েট হব? আমার মনে হয় না এই অপশানটা হবে। দ্যাট দে ইয়ার্ন ফর থিংস দে ডু নট পজেস। আমরা যা চাই সেটা পাই না, এটার জন্য আমরা হয়তো সেলির মতো, সরি স্কাইলার্কের মতো এডুকুয়েট নয় সুন্দর গান করার। এটাও কিছুটা, কিন্তু পুরোটা নয়। যে যেখানে আছে উই লুক বিফোর অ্যান্ড আফটার অ্যান্ড ফাইন্ড ফর হোয়াট ইজ নট, আবার তারপর যেন রয়েছে আবার সুইটেস্ট সং আর দোজ দ্যাট টেল অফ দ্য সাজেস্ট থট। তো দেখো, এখানে যে আমাদের সবচেয়ে সুন্দর যা গান, তার মধ্যেও দুঃখের কথা আছে। কাজেই দুঃখের কথা আছে বলেই যে আমরা ইনএডিকুয়েট, অবশ্যই এটা একটা কারণ, কিন্তু আমার মনে হয় এর থেকেও, সি দেখো, দ্যাট দে আর হেটফুল, যে আমরা হেটফুল, প্রাইডফুল, স্কর্নফুল। দেখো, স্কর্নফুল এখানে কবি কিন্তু বলেছেন যে যদি আমরা হেট, প্রাইড বা ফিয়ারকেও স্কর্ন করতে পারি, তাহলেও হয়তো তার মতো আমরা গাইতে পারবো না। সেই যে স্পন্টানিটি সেটা থাকবে না, সেই আনন্দ সেটা থাকবে না। কাজেই আমরা
যে হেটফুল, প্রাইডফুল বা স্কর্নফুল, যদিও স্কর্নফুল নেই, রয়েছে ফিয়ার। তো এই তিনটা থাকলেও এবং এই তিনটাকে যদি আমরা স্কর্ন করতে পারি তবুও আমরা তার মতো হতে পারবো না। কাজেই এটাও যেন কিছুটা রেস্ট্রিক্টেড, যে এটা হলেই যে আমরা স্কাইলার্কের মতো জয়ফুল হতে পারবো, প্রফিউজ স্ট্রেংথ থাকবে, পুরোটা নয়। এটা হলে হয়তো কিছুটা হবে, কিন্তু এটা দেখো, দ্যাট দে ড্রিম অনলি অফ ডেথ, যেখানে ডেথের কথা বলা রয়েছে। দেখো খেয়াল করো যে তুমি স্কাইলারকে বলছে দাও মাস্ট নো অফ ডেথ থিংস ট্রু অ্যান্ড, এমন কিছু রয়েছে যে তুমি মৃত্যু সম্পর্কে এত ভালো জানো, এতটা ঠিক জানো, যেটা আমরা মর্টালরা ড্রিমও করতে পারি না, স্বপ্নেও সেটা ভাবতে পারি না। তুমি এত ট্রু এবং ডিপ জিনিসটা জানো ডেথ সম্পর্কে। কাজেই আমার মনে হয় এইটা কমপ্লিট অ্যান্সার হবে। এবং ঠিক তারপরেই যে এই জন্যই তুমি এত সুন্দরভাবে গান গাও। তোমরা যদি ওই স্ট্যান্ডাটা দেখো আরেকবার, আমার মনে হয় কিছুটা হলেও আমার সাথে রাজি হবে যে এই তিনটা অপশানের থেকে চতুর্থ অপশানটা অ্যাপ্রোপ্রিয়েট। এখানে এখানেও একটা লিমিটেশন রয়েছে যে অনলি, কেবলমাত্র আমরা মৃত্যুর কথা স্বপ্নে, আসলে তা সত্ত্বেও কেন বলছি না, ওই যে যেটা আমরা স্বপ্নেও ভাবতে পারি না সেই সত্য, সেই গভীর জিনিসটা সম্পর্কে, মানে মৃত্যুর সেই সত্য এবং গভীর জিনিসটা সম্পর্কে সে অবহিত স্কাইলার্ক। আর এই জন্যই হয়তো এত সুন্দরভাবে গান তুমি গাইতে পারো, ওই স্ট্যান্ডায় কিন্তু বলেছেন কবি। কাজেই সেই অ্যাঙ্গেল থেকে আমার মনে হয় ডি অ্যাপ্রোপ্রিয়েট আনসার। তোমাদের অবশ্যই জানাবে যুক্তি। অ্যান্ড হ্যাপলি দ্য কুইন মুন ইজ অন হার থ্রন, এটাও একটা কনফিউজিং, আমি চেষ্টা করছি আলোচনা করার। তোমাদের সেই আলোচনা কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবে না। কুইন মুন, দেখো যেখানে কুইন মুন বলা হচ্ছে, যে স্ট্যান্ডাটা শুরু হচ্ছে অ্যাওয়ে 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 ফর আই উইল ফ্লাই টু দি, সেখানে একটু পরেই আবার রয়েছে আই অ্যাম অলরেডি উইথ দি, আমি অলরেডি তোমার কাছেই চলে এসেছি। তার মানে মাই ইমাজিনেশন ইজ অলওয়েজ আপ টু ইউ, আমার কল্পনা ঠিক তোমাকে নিয়েই, তোমার কাছ পর্যন্ত পৌঁছে গেছে। আর ওখানে দেখেছি সেই ভার্ডুরাস গ্লুম, মানে সেই বনে মানে রয়েছে কবি, তাহলে কবি রয়েছে কোথায়? ইন দ্য ডার্কনেস অফ দ্য ফরেস্ট, হলো। তাহলে এখানে রয়েছে কবি, আর নাইটিঙ্গেলও রয়েছে এই ফরেস্টে। এবার বর্ণনা করা হচ্ছে টেন্ডার ইজ দ্য নাইট অ্যান্ড হ্যাপলি দ্য কুইন মুন ইজ অন হার থ্রন। এবার খেয়াল করো, তাহলে ফরেস্ট রয়েছে, এরও উপরে রয়েছে কে? মুন। এই কুইন মুন, তাকে ঘিরে রয়েছে স্টাররা। ঠিক তার পরের লাইন যদি তোমরা খেয়াল করো, ওখানে দেখবে যে টেন্ডার ইজ দ্য নাইট, রাত্রি সুন্দর, কিন্তু হেয়ার দেয়ার ইজ নো লাইট, তার মানে এই ফরেস্ট দেয়ার ইজ নো লাইট। তাহলে মন, কবি রয়েছে এই ফরেস্টের মধ্যে, আর এই ফরেস্টে গাছের মধ্যে রয়েছে নাইটিঙ্গেল। কবি আই এম অলরেডি উইথ দি, মানে আমি মানে ইমাজিনেশনে পৌঁছে গেছি তোমার কাছকে। তাহলে কবি রয়েছে এখানে ফরেস্টের একটা গাছে রয়েছে নাইটিঙ্গেল, মুন রয়েছে ওপরে। তাহলে এই যে ন্যাচারাল ব্যাপারটা, ন্যাচারাল ফেনোমেনা, মুন সে তার থনে রয়েছে, চারিদিকে আলো ছড়িয়ে পড়ছে, কিন্তু সেই আলো এসে পৌঁছাচ্ছে না ফরেস্ট পর্যন্ত, ফরেস্টের নিচু পর্যন্ত। কেন না এই ফরেস্ট গ্লুম রয়েছে, ওই যে ভার্ডুরাস গ্লুম। কাজেই ন্যাচারাল লাইট ক্যান নট রিচ আপ টু দ্য গ্রাউন্ড অফ দ্য ফরেস্ট, হলো। কিন্তু কবি বলছেন যে এখানে কোনো হেয়ার দেয়ার ইজ নো লাইট সেভ দ্য লাইট ফ্রম হেভেন উইথ ব্রিজেস, উইথ জেন্টাল ব্রিজেস ব্লো, এরকম কিছু রয়েছে। তাহলে কোনো আলো পৌঁছাতে পারছে না কিটা ছাড়া? সেভ দ্য লাইট ফ্রম হেভেন,
হেভেন থেকে আসা আলোটা ছাড়া। আমার মনে হয় এই যে হেভেন থেকে আসা আলো, এই হেভেন বলতে মোস্ট প্রবাবলি দ্য নাইটিঙ্গেল। আর এই নাইটিঙ্গেল থেকেই আলো এসে পড়ছে, হলো? তাহলে এই আলোটা হেভেনলি লাইট, দ্য পোয়েট ক্যান সি, বাট দ্য পোয়েট ক্যান নট সি দ্য ন্যাচারাল লাইট কামিং ফ্রম দ্য মুন অ্যান্ড দ্য স্টার অ্যাবাভ দ্য স্কাই। তাহলে এই যে মুনের ব্যাপারটা, আমার মনে হচ্ছে এটা হতে পারে প্রেইজ অফ নেচার। এটা আমার মত, নিতান্তই, তোমাদের কি হয় জানাবে। জেন্টেল ব্রিজ বইছে, সেই জেন্টেল ব্রিজে আলো এসে পৌঁছাচ্ছে হেভেন থেকে। ঠিক আছে, কাজেই এটা আমার মনে হয় এটা প্রেইজ অফ নেচার এই সেন্সে। দেখো, সুপার ন্যাচারাল কেউ বলতে পারে, কিন্তু কুইন মুন এখানে সুপার ন্যাচারাল কি, হয়তো এমন হতে পারে, জানি না কি উত্তর দেবে মাদ্রাসা কমিশন। সুপার ন্যাচারাল কেন আমি না বলছি, যে তো কুইন মুন, এর মধ্যে সুপার ন্যাচারাল অতিপ্রাকৃত কি আছে? তার লাইট আছে, তাকে ঘিরে রয়েছে তারা, এটা একটা খুব ন্যাচারাল ব্যাপার। দেয়ার ইজ নাথিং সুপার ন্যাচারাল, আই থিঙ্ক। আর সেলিব্রেশন অফ লাইফ, খুঁজে পাচ্ছি না সেলিব্রেশন অফ লাইফ কি এখানে। আর আইডিয়ালাইজেশন অফ ওমেন, দেখো ওমেন দের আইডিয়ালাইজেশন, যে কুইন মুন রয়েছে তার থ্রোনে, সিংহাসনে বসে রয়েছে, আর তার চারিধারে ঘিরে রয়েছে ফে বা স্টার্স বা ফেয়ারিজ। সেদিক থেকে আইডিয়ালাইজেশন অফ ওমেন হয়তো কিছুটা হলেও হতে পারে, কিন্তু আমি সবগুলো থেকে আমি এগিয়ে রাখছি বিয়ের অপশনকে। হয়েছে? অবশ্যই জানাবে তোমাদের মতামত কি। এবার এই হেভেন বলতে কেউ বলতেই পারো, স্যার হেভেন বলতে এমন হতে পারে সেই আকাশে থাকা চাঁদের আলো আসছে। যদি তাই হয়, তাহলেও প্রেইজ অফ নেচারটা এগিয়ে থাকবে, কারণ সেই প্রকৃতিরই বর্ণনা করা হচ্ছে, তাই না? কুইন মুন রয়েছে, আর অবশ্যই নিচে রয়েছে ভার্ডুরাস গ্লুম। সেদিক থেকেও যদি আমরা হেভেন বলতে সেই আকাশের থাকা চাঁদকে বুঝি এবং তার নক্ষত্রকে, সেটাও প্রেইজ অফ নেচারই হবে। হয়েছে? কাজেই সেদিক থেকে আমার মনে হয় প্রেইজ অফ নেচার মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে। অবশ্যই তোমরা জানাবে। টু হোয়াট লিটারারি ট্র্যাডিশন ডাজ দ্য লিসেনার্স বিলং? এটাও লিসেনার্স আসলে জর্জিয়ান পোয়েট্রি এর রচনাকাল দেখে জর্জিয়ান পোয়েট্রি আমার মনে হয়েছে। আবার এই সারেলিস্ট পোয়েট্রি, এটাও কিছুটা আসছে সারেলিস্ট পোয়েট্রি, জানি না কি দেবে। সারেলিস্ট পোয়েট্রি একটা ড্রিমি ইমেজারি থাকে, ড্রিম ইমেজারি, আর একটা যে স্টোরি লাইন তুলে ধরে সারেলিস্ট পোয়েট্রিতে, যে সেই স্টোরি লাইনের শুরু বা শেষ, অর্থাৎ একটা অ্যাব্রাপ্ট কিছু তুলে ধরে সারেলিস্ট পোয়েট্রি, একটা অ্যাব্রাপ্টনেস থাকে, এবং সত্যিই দেখো অ্যাব্রাপ্টনেস কিন্তু রয়েছে। অ্যাব্রাপ্টনেস কোন দিক দিয়ে? ওই যে সে কেন বা এলো, কেনই বা চলে গেল এইরকম একটা ফাঁকা জায়গায়, সেদিক থেকে আমার মনে হয় সারেলিস্ট পোয়েট্রি হতে পারে। আবার যদি রচনাকাল, কেবলমাত্র রচনাকাল ধরে যদি দেখা হয়, তাহলে সেদিক থেকে হয়তো জর্জিয়ান পোয়েট্রি হতে পারে। আমি অবশ্যই এখানে এগিয়ে রাখবো টু হোয়াট লিটারারি, যেহেতু ট্র্যাডিশন বলেছে, ট্র্যাডিশন ট্র্যাডিশন, সেদিক থেকে আমি এগিয়ে রাখবো ওই সারেলিস্ট পোয়েট্রিকে, যেহেতু ট্র্যাডিশন বলেছে, লিটারারি ট্র্যাডিশন। নেক্সট, হুইচ থ্রি থিংস অফ অটাম সিজন ডাচ ওট টু অটাম ডেসক্রাইব? কোন তিনটা? এখানে দেখো ফ্রুটফুলনেস নিয়ে কারোর সন্দেহ নেই, লেবার যেখানে
অটামকে দেখানো হয়েছে উইনোয়ার, গ্লিনার, আবার সিডার ফ্রেশার বা সিডার ফ্রেশার, কাজেই লেবারটা আছে। ডিক্লাইন কেন? এক অটাম, কাজেই চেঞ্জটা আসবে। অটামে জানো পাতা ঝরে, তারপরেই নতুন পাতা আসে, কাজেই সেদিক থেকে ডিক্লাইন। শুধু তাই নয়, রয়েছে সফট ডাইং ডে। আচ্ছা, তারপর হারভেস্ট রয়েছে, তাহলে হারভেস্ট হয়ে যাওয়া মানে সেটাও ডিক্লাইন। আচ্ছা, তারপর মোর্ন শব্দটা রয়েছে, দ্য ন্যাট মোর্ন হয়েছে, সেদিক থেকে ডিক্লাইন হবে, কাজেই সি এর অপশনটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান এক্সাম্পল অফ মার্লোজ ভ্যানিটি। এখানেও দেখো, এটাও তোমাদের অনেকে রয়েছে কনফিউশন। ভ্যানিটি, আমি যেটা ভাবছি খুব সম্ভবত ওটাই ঠিক হবে। হিজ ওরি অ্যাবাউট আ উমেন্স বিউটি, মেয়েদের বিউটি নিয়ে তার কোনো উদ্বিগ্নতা নেই। কেন? দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান এক্সাম্পল, ইজ নট অ্যান এক্সাম্পল অফ মার্লোজ ভ্যানিটি, তাহলে ভ্যানিটি প্রকাশ করে না, এটা কোনটা? প্রথমত, যখন মারলো তাহলে প্রেমে পড়েছে বারমেডের, সেদিক থেকে এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, যখন মিস্টার হার্টক্যাসল তাকে চলে যেতে বলছে, তখন সে বারমেড হিসাবে চিহ্নিত কেটকে বলছে যে সত্যিই আমাদের ফরচুন, আমার এডুকেশন, আমাদের এই দুই পরিবারের, হ্যাঁ, যে এগুলো হয়তো বা আমার সোশ্যাল স্ট্যাটাস, এইগুলো আমাদেরকে, আমাদের বিয়েটাকে বা আমাদের মিলিত হওয়াটাকে ইম্পসিবল করে দেবে। তোমরা যারা টেক্সট পড়েছো অবশ্যই খুঁজে পাবে যে সেটা ইম্পসিবল, আমাদের এই হাম্বল কানেকশনটাকে ইম্পসিবল করে দেবে, ফরচুন, এডুকেশন, এই সমস্ত কিছু। কিন্তু বিউটি না, যে বিউটির জন্য আমি তোমার প্রেমে পড়েছি। এবং শুধু তাই নয়, আমরা দেখব যে মার্লো প্রেম নিবেদন করছে নত হয়ে, কার কাছে? সেই বারমেড কেটের কাছে। তাহলে এটা তার ওমেন্স বিউটি নিয়ে সেই কিন্তু ভ্যানিটি প্রকাশ করে না। ওই যে আবার বলছে, যখন সে অলরেডি বারমেড হিসাবে চিহ্নিত কেটকে অলরেডি যখন সে কথা বলেছে, মনে হয়েছে তার প্রেম হয়েছে, সে এসে বলছে যে প্রশংসা বাণী দাও আমাকে, মালা পরাও, হেস্টিংসকে বলছে, কাজেই তার ভ্যানিটি কিন্তু ওমেন্স বিউটি নিয়ে ছিল না। ঠিক আছে, এই জন্য এটা কিন্তু ক্লোথস হবে না। কেন না? যখন খারাপ পোশাকে থাকে সে, যখন যে কেটের কাছে যেতে, যখন জানলো যে কেট আসছে দেখা করবে, তার খারাপ পোশাক হওয়ায় সে কিন্তু দেখা করতে চাইলো না, সে পোশাক চেঞ্জ করতে চেয়েছিল। সোশ্যাল স্ট্যান্ডিংও তাই, সোশ্যাল স্ট্যান্ডিং নিয়ে তার ভ্যানিটি ছিল। আসার সময় সে কিন্তু কোথাও জিজ্ঞাসা করেনি, সে নিজে জিজ্ঞাসা করেনি যে আচ্ছা সেই ওল্ড ম্যানসনকে, রামলিং হাউসকে, বা তোমার মিস্টার হার্টক্যাসেলের বাড়ি যাব কোথায়, সে কিন্তু জিজ্ঞাসা করেনি। কাজেই সোশ্যাল স্ট্যান্ডিং নিয়ে তার উদ্বিগ্নতা ছিল। হয়েছে। তারপর ওরি অ্যাবাউট এডুকেশন, এডুকেশন নিয়েও ছিল, যেখানে ওই যে তিনটা বললাম, ফরচুন, এডুকেশন, আরো কোনো একটা টার্ম রয়েছে, যে এই কারণের জন্য হয়তো আমরা আমাদের প্রেমটাকে আমরা ইউনাইটেড আমরা হতে পারবো না, প্রেমটাকে সাকসেসফুলি আমরা চালিয়ে নিয়ে যেতে পারবো না। ঠিক আছে, ফরচুন, এডুকেশন, আরো একটা কিছু ছিল সোশ্যাল স্ট্যাটাস বা এরকম কিছু। ঠিক আছে, কাজেই সেদিক থেকে আমার মনে হয় বিউটি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। হোয়াট লিটারারি ক্যারেক্টার ব্লান্সলি, ব্লান্সলি জানো ডন কুইক্সোটের সাথে তুলনা করা হয়েছে। নেক্সট, দেয়ার আর অনলি টু সর্টস অফ সোলজার, এটা বলেছে অবশ্যই ব্লান্সলি, টু সর্টস অফ সোলজার, এগুলো আলোচনা করেছি অবশ্যই আমি। দ্য সোর্স অফ দ্য টাইটেল প্লে, এটাও বারবার তোমাদের ভিডিওতে দিয়েছি, বা তোমাদের যে মক টেস্ট নেই সেটাও, আর্মা ভিরাম কিউ কেন, এখান থেকে, এর অর্থ কি, কোথা থেকে নেওয়া, সব কিন্তু বলেছি বারবার। দ্য কোয়ালিটি অফ মার্সি ইজ নট স্ট্রেংথ, ওয়াল্টার হাউ কোটস দ্য লাইন ফ্রম
কোথা থেকে? কোয়ালিটি অফ মার্সি ইজ নট, ওয়াল্টার হাউজে বলছে, এটাও দিয়েছি অবশ্যই, যারা ভিডিও দেখেছো তোমরা জানবে কে বলেছে। কোসিয়াস স্পিচ বলে বলিনি, কিন্তু কোথা থেকে নেওয়া সেটা বলেছি। কাজে সেদিক থেকে মার্চেন্ট অফ ভেনিস দেখে সবাই ঠিক করেছো নিশ্চয়ই। নেক্সট, হাউ ডাজ কনরাড ক্রিয়েট আ সেন্স অফ আইসোলেশন ইন দ্য স্টোরি অফ ল্যাগুন? তাহলে রিমোটনেস সেটিং, তাহলে রিমোটনেস অফ দ্য সেটিং, এটাও সবাই ঠিক করেছো নিশ্চিত। দ্য শর্ট স্টোরি ল্যাগুন প্রকাশ হয়েছিল কর্নহিল ম্যাগাজিনে, এটাও ঠিক করেছো। ইনফরমেটিভ, যেমন বলেছিলাম যে ইনফরমেটিভ অনেক কোশ্চেন থাকবে। এ রাইটিং মে বি লস্ট, এটাও কে বলেছিল? অবশ্যই আরসাট, ঠিক করেছো। দ্য স্টোরি লোটাস ইটার ইজ লুজলি বেস্ট, কার জীবনের ওপর? জন এলিংহাম ব্রুকস, দুজনের মধ্যে সম্পর্ক ছিল, তার জীবন নিয়েই রচিত কিন্তু দ্য লোটাস ইটার, করেছো নিশ্চিত। ইন দ্য গিফট অফ দ্য মেজাই, এটাও তোমাদের রয়েছে যে যেখানে কুইন সেবাকে তুলনা করা হয়েছে তোমার এর সাথে, ডেলার সাথে, আর কিং সলোমনকে তুলনা করা হয়েছে জিমের সাথে। তো এখানে বলছে কোনটা, খেয়াল তোমরা হয়তো ভুল করেছো বা ঠিকও করতে পারো। অ্যালিউশন কিং সলোমন, অ্যাকসেপ্ট, এই অ্যাকসেপ্টটা যদি না দেখো ভুল। দেখো তুলনা তো করা হয়েছে, কিং সলোমন এই তুলনার মাধ্যমে অবশ্যই একটা কমিক কন্ট্রাস্ট তৈরি করছে, এটা ঠিক, কারণ কিং সলোমনের মতো বুদ্ধিদীপ্ত অবশ্যই কে নয়? জিম নয়, তাহলে অবশ্যই সে জানিয়ে যেত। বা কুইন সেবার মতো অত সুন্দর নয় ডেলা, কাজেই এই যে এক্সাজারেটেড কম্পারিজন সেটা কিন্তু কমিক প্রেজেন্ট করার জন্যই, কাজেই এটা ঠিক। পার্সোনাল সিগনিফিকেন্স অ্যান্ড সিম্বলিক ভ্যালু, এটাও ঠিক। ইট রিভিলস দ্য সাবজেক্টিভিটি অফ ডিমিং সামথিং ভ্যালুয়েবল, এটাও ঠিক, ভ্যালুয়েবল জিনিস সে করেছে। তাহলে কোনটা নয়? দেখো এই যে ইননেট সিমিলারিটি, অন্তরের ভেতরের সেই সিমিলারিটি কিন্তু ছিল না। ওই যে বলেছি যে তারা অবশ্যই কুইন সেবার মতো সুন্দর বা তার গুণগত সুন্দর এমন কিন্তু ছিল না ডেলা। আবার অন্যদিকে জিম, সেও কিন্তু কিং সলোমনের মতো বুদ্ধিদীপ্ত ছিল না। কাজেই এই তুলনাটা এক্সাজারেটেড, কাজেই কমিক, এটা ঠিক ছিল না। কোনটা? এইটা। কাজেই সঠিক অপশান হচ্ছে, উত্তরটা হচ্ছে শেষেরটা, এটা আমার মত। নেক্সট দেখো আগলি, এটা নিশ্চয়ই মিসেস থার্লো, আমি আর বলছি না, খুব সোজা। চার্লস ল্যাম ড্রিম চিলড্রেন, এটা হুইমেজিক্যাল প্যাথোস। আচ্ছা, চার্লস ল্যাম অথার, দুজনে মিলে বোনের সাথে, টেলস অফ শেক্সপিয়ার, এগুলো সব পেরেছো। প্রফিউস্টেন, এটাও কনফিউজিং তোমরা করেছো। আনপ্রিমেডিটেটেড বলতে কি? দেখো কেয়ারলেস ক্রিয়েটিভিটি কেউ বলছে, বা বিভিন্ন জায়গায় উত্তর ঘুরছে, বাট আই ডোন্ট থিঙ্ক সো। কেয়ারলেস, কেয়ারলেস মানে কিন্তু কেয়ার ফ্রি না। আমি গুরুত্ব দেইনি, বা এই ক্রিয়েটিভিটিটা কেউ বলছে কেয়ারলেস ক্রিয়েটিভিটি, কেয়ারলেস থেকে কেয়ার ফ্রি ক্রিয়েটিভিটি করা যেতে পারে, কিন্তু কেয়ারলেস ক্রিয়েটিভিটি, এই শব্দটার প্রতি অবজেকশন রয়েছে। ইন্ট্রেপিড এক্সুবারেন্স, স্পন্টেনাস এনথুসিয়াজম, ন্যাচারাল প্রাওয়েস। আমার মনে হয় যে এই যে আনপ্রিমেডিটেটেড, এটার মাধ্যমে স্পন্টেনাস, আনপ্রিমেডিটেটেড তাকে ভাবতে হয়নি। আর এনথুসিয়াজম কথাটা কেন না, আমার কোনো জিনিসের প্রতি এনথুসিয়াজম থাকলেই সেটার, তাহলেই কিন্তু স্পন্টেনিটি আসার সম্ভাবনা রয়েছে। আমি পড়াতে পারি, হঠাৎ আমার এনথুসিয়াজম গানের প্রতি না থাকলে কোনোভাবেই আমার মধ্য দিয়ে স্পন্টেনিটি আসবে না। কাজেই সেই স্কাইলার্কের কিন্তু হ্যাড enthusiasm for singing, so song came spontaneously through its voice. আমার মনে হয় আনপ্রিমেডিটেটেড আর্ট বলতে স্পন্টেনাস। আবার কেউ বলেছে, অনেক কোশ্চেন ঘোরাঘুরি করছে মার্কেটে, ন্যাচারাল প্রাওয়েস। এই প্রাওয়েস কথাটার মধ্যে যেন একটা বীরত্বের ব্যাপার রয়েছে,
বীরত্ব, ক্ষমতা, মানে সেই পুরুষালী ক্ষমতা। আমার মনে হয় পুরুষালী ক্ষমতা নট সো ইম্পর্ট্যান্ট, যেহেতু ইট ইজ অ্যান আর্ট, আর্ট বলা আছে, কাজেই ন্যাচারাল প্রাউয়েস আই থিঙ্ক ইট শুড নট বি দ্য কারেক্ট আনসার। কাজেই স্পন্টেনাস এনথুসিয়াজম, এটা আমার মতে ইট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। দ্য পোয়েম দ্য ডার্কলিং থ্রাস, এটা বলার কিছু নেই, করেছো। এর বাই দ্য সেঞ্চুরিজ ডেথব্যাট। নেক্সট, হোয়েন হি, এটাও করেছো ঠিকঠাক নিশ্চয়ই। হি ওয়াচ ফায়ার, হি ওয়াচ ফায়ার, এইটা শেষের অপশানটা ঠিক করেছো, গ্রামার যেহেতু ভুল নয়। যখন তাকে ফায়ার করা হয়েছিল, মানে বাদ দিয়ে দেওয়া হয়েছিল কোম্পানি থেকে, কোন কোম্পানি, যে কোম্পানিতে তিনি কাজ করছিলেন 20 বছর, দেখো টাইম এক্সপ্রেশন রয়েছে, কাজেই হ্যাড বিন ওয়ার্কিং হবে এটা। নেক্সট, সিন্স, এটা অনেক জায়গায় ভুলভাল উত্তর অনেকে যারা দিয়েছে দেখলাম, জানি না কোন অ্যাঙ্গেল থেকে। ন্যূনতম যদি ভাবো তুমিই বের করতে পারবে, কারোর উপর নির্ভর করবে না। সিন্স কথাটার অর্থ কি? যেহেতু। তাহলে আমার একটা ক্লজ যদি সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যায়, তুমি সহজ করেই ভাবো দেখি পরে যেগুলো আছে সেগুলোর মধ্যে কোনটা প্রিন্সিপাল ক্লজ হতে পারে। দ্য গভর্নমেন্ট হ্যাড বিন, হলো। কেন আবার, তাহলে আমি বলছি এটা, কেউ ভাবতে পারে স্যার এটা নয় কেন, ইফটা না হলে বাদ দিলাম, দুটো ইফ বাদ দিলাম, এটা কেন? দেখো হ্যাড, কোশ্চেন নেই, তার মানে সাবজাংটিভ মুড করতে চাইছো, তাহলে সাবজাংটিভ মুড হলেও সিন্স কিন্তু থাকার কথা নয়। তুমি ভাবো যে যদি আমি প্রশ্নপত্র জানতাম তাহলে আমি সব উত্তর করে দিতাম। তাহলে ওই যে পরের পার্টটাই খেয়াল করো, কোনো এই কনজাংশন আসছে কি, কোনো লিঙ্কার আসছে কি সিন্সটা? অবশ্যই নয়, আসা উচিত নয়। কাজেই মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট শুধু না, ঠিকটা হচ্ছে এইটা, দ্য গভর্নমেন্ট হ্যাড বিন। ঠিক আছে, নেক্সট, হি সেড, ও, এটা দেখো, হি এক্সক্লেমড উইথ ডিসগাস্ট দ্যাট ইট ওয়াজ এনাফ, এটা। আবার কেউ বলবে টোল্ড, স্যার এটা করলে কি ভুল হতো? না, যেহেতু এক্সক্লেমেটরি সেন্টেন্স, বেস্ট অপশনটা রয়েছে, এটা আর ধরাই হবে না, কাজেই এরটাই হবে। আর এটা তো করেছো কগনেট অবজেক্ট, কতবার মক টেস্টে দিয়েছি, গ্রামারের ভিডিওতেই দিয়েছি। মেজারেবল ডেথ, তাহলে ডেথটা কগনেট অবজেক্ট। বি কেয়ারফুল উইথ গ্লাস ওয়ার্স ড্যাশ ব্রেক দেম, এটাও অনেকে অনেক রকম বলছে, কিন্তু আমি বলছি হবে সো অ্যাজ নট টু। এই যে সো অ্যাজ টু, সো অ্যাজ টু, এটার অর্থ হলো ইন অর্ডার টু। তাহলে দেখো মানেটা ঠিক হবে, যে তুমি যত্ন থাকবে, সচেতন হবে যাতে করে সেগুলো না ভাঙে। নট যেহেতু আছে, সো অ্যাজ নট টু। এবার কারোর প্রশ্ন, যে স্যার আমি যদি সিয়েটটা করি দ্যাট দিয়েও তো হয়। হ্যাঁ হয়, কিন্তু পরের ভার্বটা খেয়াল রেখো, যে যখন পারপাস বোঝায় হয়তো, উই ইট দ্যাট, উই মে লিভ, উই ক্যান লিভ করো কি, অর্থাৎ পারপাস যখনই হবে প্রথমটার পর দ্বিতীয় পার্টটা খেয়াল করো, ওখানে কিন্তু সম্ভাবনা তোমাকে বোঝাতে হয়, কারণ ওটা সম্পর্কে নিশ্চয়তা নেই কি হবে। আমি প্রচুর, আমরা প্রচুর পড়ি যাতে আমরা পাস করি, তাহলে উই রিড অ্যাটেন্টিভলি দ্যাট উই মে পাস, দেয়ার ইজ নো সার্টেনটি দ্যাট উই উইল পাস। তাহলে সেদিক থেকে পারপাস বোঝানোর জন্য যে দ্যাট আনি, দ্যাটের পর খেয়াল করো এই রকম মানে স্ট্রাকচার আসে না, ডোন্ট আসে না, বা ডু ভার্ব আসে না, একটা মে আসা উচিত ছিল, দ্যাট ইউ মে নট ব্রেক, তাহলে ঠিক হতো। আর সেদিক থেকে ডি এরটা কারেক্ট। আর আই উড রাদার দ্যাট ইউ, উড রাদার এর পর জানো পাস্ট ফর্ম বসে, তাহলে দেখো পাস্ট ফর্ম বট। উড রাদার এর বাংলাটা কেমন? বরং ভালো, এরকম, বরং ভালো, আই উড রাদার দ্যাট ইউ বট দ্য বুক, আমার মনে হয় তোমার ভালো হতো বা ভালো হবে যদি তুমি বইটা কেনো, এরকম মানেটা। তাহলে বট দিস বুক, উড রাদার, অবশ্যই এটা আমি করাইনি, আমি ভাবিনি
দিতে পারে। হি টোল্ড মি হোয়েন হি উড কাম, এইটা মোস্ট ইম্পর্টেন্টলি, এই যে হোয়েন হি উড কাম, খুব অবাক হচ্ছি আমি, এটাকে কেউ খুব কোনো উত্তর অ্যাডভার্ব ক্লজ, কি করে অ্যাডভার্ব ক্লজ হবে? হি টোল্ড মি, এটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজটা কি হয়েছে? অবজেক্ট। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ অবজেক্ট হলে কি হয়? নাউন ক্লজ হয়। অনেকে এটা কি অ্যাডভার্ব বুঝছে, নট এট অল। কি হবে? নাউন ক্লজ। এটা আমার 7-এর ছেলে মেয়েরা বা 8-এর ছেলে মেয়েরা ঠিক করবে। বারবার করে শেখাই অন্তত পক্ষে যে হোয়েন মানেই অ্যাডভার্ব ক্লজ নয়, হোয়াই মানেই অ্যাডভার্ব ক্লজ নয়, হাউ মানেই অ্যাডভার্ব ক্লজ নয়, কিভাবে ব্যবহার হয়েছে বা হোয়ার মানেই নয়, কিভাবে ব্যবহার হয়েছে সেটা গুরুত্বপূর্ণ। কাজেই এখানে নাউন ক্লজ। আর যাদের সমস্যা আছে, ক্লজের ভিডিও অনেক বছর আগে দেওয়া আছে, দেখে নাও। দেয়ার ইজ এ গার্ডেন ইন ফ্রন্ট অফ আওয়ার স্কুল, এইখানে ইন ফ্রন্ট অফ, এই পার্টটা কি? প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ, এই প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, প্রিপোজিশনাল ফ্রেজ। আর প্রিপোজিশন দিয়ে শুরু হবে এবং একটা নাউন থাকবে ওই ফ্রেজ পার্টটায়, প্রিপোজিশনাল ফ্রেজ হয়েছে। আর এই প্রিপোজিশনাল ফ্রেজটা ব্যবহার করা হয় মানে কখনো অ্যাডজেক্টিভ এর মতো, অ্যাডভার্বের মতো ব্যবহার করা হতে পারে, কিন্তু এটা কি ফ্রেজ? তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ, মানে ওকে মডিফাই করতে, নাউনকে মডিফাই করতেও হয় ব্যবহার প্রিপোজিশনাল ফ্রেজ। যাই হোক, তাহলে এটা প্রিপোজিশনাল ফ্রেজ। উই এনজয় ওয়াচিং, অনেকবার আমি বলেছি যে এনজয়, স্টার্ট, ফিনিশ, লাভ, লাইক, এই ভার্বগুলোর পর জিরান্ড ফর্ম বসেছে। আর জিরান্ড কিসের মতো কাজ করে আমরা জানি? নাউনের মতো, নাউন ফ্রেজ। তাহলে কি কি বললাম? লাইক হতে পারে, স্টার্ট হতে পারে, ফিনিশ হতে পারে, এনজয় তো রয়েছে, লাভ হতে পারে, এগুলো। নেক্সট, হোয়াট হি হ্যাজ ডান উইল সেভ। আচ্ছা, এটা দুটোই ঠিক, বোথ অ্যান্ড বি আর কারেক্ট। যেহেতু জানো, আমি আর বলছি না। আই ডোন্ট ওয়ান্ট এ ওয়ার্ড ড্যাশ, এইটা দেখো ট্রান্সলেশন। তার মানে ট্রান্সলেশন করছো এক ভাষা থেকে আরেক ভাষা। যদি এমন থাকতো আমি যেটা বলছি সেটা তুমি, যেটা ডিকটেট করছে সেটা তুমি লিখছো, সেটা হতো লিখো ওয়ার্ড বাই ওয়ার্ড, তখন হতো ওয়ার্ড বাই ওয়ার্ড। কিন্তু ট্রান্সলেট করছো, তার মানে ওয়ার্ড ফর ওয়ার্ড। আমি চাই না, ধরো বাংলা থেকে ইংরাজি করছো, যে এই শব্দটার বদলে হিন্দি যেটা সেটাই, অর্থাৎ ওই যে আমি তোমাকে চিনি, আই সুগার ইউ, তাহলে ওয়ার্ড বাই ওয়ার্ড হলে ওইটা হতো আই সুগার ইউ, আই নো ইউ হতো না, তাহলে ওয়ার্ড ফর ওয়ার্ড হলো। তাহলে আমি চাই না, আই ডোন্ট ওয়ান্ট এ ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন। ওয়েট, এটা আমি চাই না আছে, যেহেতু আমি চাই না এ ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন, চাই না যেহেতু আছে, হ্যাঁ, আই ডোন্ট ওয়ান্ট এ ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন, আমি চাই না। আচ্ছা, আমি চাই না ওয়ার্ড বাই ওয়ার্ড, হ্যাঁ যাই হোক, তাহলে ট্রান্সলেশন যেহেতু আছে ওয়ার্ড ফর ওয়ার্ডই হবে। ঠিক আছে, আমি চাই না ওয়ার্ড ফর ওয়ার্ড, এটা তুমি করো। আর যখন একই লিখছো একই জিনিস, তখন ওয়ার্ড বাই ওয়ার্ড। স্টেটসম্যান, আচ্ছা, আই হ্যাভ সিন, খুব গুরুত্বপূর্ণ কনফিউশন আছে। দেখো বলে দিই নিয়মটা। যখন দুটো অ্যাডজেক্টিভ আলাদা আলাদা হবে, তাহলে দুটো অ্যাডজেক্টিভ আলাদা আলাদা, দি ওল্ড, দি নিউ, দুটো অ্যাডজেক্টিভ আলাদা আলাদা এবং দুটো জিনিসকেই বোঝাবে, তাহলে দুটোর আগের দিকেই যদি দি থাকে, দুটোর আগের দিকেই দি আছে, দেখো আছে, তাহলে নাউনটা সিঙ্গুলার হবে, তার মানে ঠিক আছে এটা। পরেরটা কি? যদি দেখো দুটো আলাদা আলাদা বোঝাচ্ছে এবং একটার আগের দিকে আছে, তুমি তাহলে এখানে তুমি তোমার প্রশ্ন, স্যার বুঝবো কি করে? একসাথে একটা বাড়ি নতুন পুরানো তো হতে পারে না, কাজেই দুটো বোঝাচ্ছে। এবং যদি একটার
দিকে আর্টিকেল থাকে একটার আগে, তখন কিন্তু নাউনটা প্লুরাল হবে। ঠিকই আছে, সেদিক থেকে ঠিক। তার মানে বোথ আর কারেক্ট। দেখো বোথ স্টেটমেন্ট 1 and 3 আর কারেক্ট হলো। নেক্সট, এটা হার্ডলি, অনেকবার বলেছি হার্ডলি, স্কেয়ার্সলি, প্রচুর ভিডিওতে আছে আমার নেগেটিভ অ্যাডভার্ব দিয়ে এরর কারেকশন থেকে শুরু করে। তাহলে এইগুলোকে বলা হচ্ছে এরর, সরি, নেগেটিভ অ্যাডভার্ব। এই নেগেটিভ অ্যাডভার্ব গুলো শব্দের শুরুতেই বসা মানে ইনভার্সান হবে। তাহলে দেখো এইখানে কিন্তু ইনভার্সান হয়নি, তাহলে আর বাকিটাই হয়েছে। নো সুনার হ্যাড, হ্যাড আছে, হার্ডলি হ্যাড আছে। এইখানে আবার মনে রাখবে নো সুনার হলে দেনও আছে, ঠিকই আছে। স্কেয়ারসলি হলে হোয়েন, ঠিকই আছে। হার্ডলি হলে হোয়েন, ঠিকই আছে। তার মানে এটা ঠিক, এখানে ঠিক থাকলেও ইনভার্সান হয়নি, কাজেই 1 এবং 3 ঠিক। হ্যাঁ ঠিক, 1 এবং 3 ঠিক, দুইটা ভুল। তাহলে দেখো 1 এবং 3 ঠিক, সি একটা। নেক্সট, এইটা সবাই করেছো, এই প্রথমটা ভুল আছে। দেখো এর ম্যাসকুলাইন ফেমিনাইন, তাহলে স্ট্যাকটা ম্যাসকুলাইনে আসা উচিত ছিল, আর বাকি দুটো ঠিক আছে। তাহলে 2 3 ঠিক। দেখো 2 3 ঠিক, বিয়েরটা। সরি, মশা। It has been suggested that he forgot the election. এটা সাজেশন বুঝালে জানো সাবজাংটিভ মুডই হয়, সাবজাংটিভ মুড। এর সবাই ঠিক করেছো এগুলো। আচ্ছা, এটা দেখো ন্যারেশন, এটাও ঠিক করেছো। হি সেড, দেখো আই, আই মানে আমাকে বলছে, তার মানে ইউ হবে। তাহলে ইউ দিয়ে দেখো দুটো আছে এখানে, তাহলে হি সেড ইউ নিড নট ওয়েট, এটা হেয়ার, আমার তুলতে ভুল হয়েছে এইটা, তাহলে ডি এর অপশনটা। তারপরে হোয়াট ডাজ দ্য ফ্রেজ দ্য প্লিজেন্ট লি, প্লিজেন্ট লি বলতে, লি মানে জানো লি তৃণভূমি, দ্য প্লিজেন্ট মেডো। নেক্সট, হোয়াট প্রফিউজ ট্রেন, এর আগে করেছিলাম প্রফিউজ ট্রেন। এই প্রফিউজের মধ্যে তাহলে সেখানে ছিল আনপ্রিমেডিটেটেড আর্ট, কিন্তু প্রফিউজ, প্রফিউজ বলতে আমার অনেক করছে কোশ্চেন আনসার। আমার মতে প্রফিউজ বলতে তাতে এক্সুবারেন্ট একটা লাইভলিনেস থাকবে। প্রফিউজ মানে অ্যাবান্ড্যান্ট এরকম মানে থাকতে পারে, ল্যাভিশ থাকতে পারে, কিন্তু এক্সুবারেন্টে আমার মনে হচ্ছে এতে লাইভলিনেস রয়েছে। অ্যাবান্ড্যান্ট বলতে প্রচুর, কিন্তু এক্সুবারেন্টে আমার বিশ্বাস যে এর মধ্যে লাইভলিনেস রয়েছে, প্রাণবন্ততা রয়েছে, এনার্জি রয়েছে, এই জন্য এক্সুবারেন্ট আমার মতে। ড্রায়াড, ড্রায়াড বলতে তো কাকে বলা হয়েছে, উড নিম্ফ। তারপর মেটেন্ডল, বারবার অনেকবার করেছো মেটেন্ডল, মেজর। নেক্সট, হুইচ প্রফেশন দ্য ফ্ল্যাগ স্টার, ফ্ল্যাগ, ফ্ল্যাগ কে, ওয়ারিয়র। ব্লাস্ট বিরাফেল প্লিউম বলতে ফিদার ডিরেঞ্জড বাই স্ট্রং গাস্ট অফ উইন্ড, এটা। হাউ মেনি অটামস, নান অফ দিস হবে, কারণ 19 ছিল, এখানে কোনোটাই নেই। রাসেস ইন দ্য লাইন, রাসেস বলতে করেছো অবশ্যই, আমি কোশ্চেনে দিয়েছি কিন্তু রাসেস না আমার ভিডিওতে। কোনটা, a plant, ওই যে a plant growing at the border of water bodies করিয়েছি। the sound of iron on stone, এটাও করিয়েছি, যখন ঘোড়াটা চলে যাচ্ছিল, ঘোড়ার খুরের নিচে যে লোহাটা লাগানো থাকে সেটা, তাহলে সাউন্ড অফ দ্য ফ্লাঙ্গিং হুপস অন দ্য স্টোনি পাথ, এটা করেছো। যারা ভিডিও দেখেছো আমার, এগুলো নিশ্চিত করেছো, ভুল করে আসোনি। মিনার, মিনার বলতে আমরা জানি যে বাক্কাস, বাক্কাসের ফলোয়ার, তাহলে ফিমেল ফলোয়ার। অনেকে ফিমেল ড্যান্সার করেছে, ফিমেল ড্যান্সার, ড্যান্সার কিন্তু ফিমেল ড্যান্সার মানেই সে কিন্তু মিনাট না, ব্যাকান্ট হবে। তার মানে এই ব্যাকান্ট কথাটার অর্থ হলো ফিমেল ফলোয়ার, ফিমেল ফলোয়ার অফ বাকাস।
বিএসসিসি এইচ ইউএস বাকাস হলো। আর এই ইটা বাদ দিলে তখন হচ্ছে ভ্যাকান্ট, ফিমেল ফলোয়ার না হয়ে তখন মেল ফলোয়ার হবে। ঠিক আছে, এই ইটা বাদ দিলে, কাজেই সেদিক থেকে সি একটা কারেক্ট অপশন। এটা এই কোশ্চেনটাই আমি দিয়েছিলাম, তবে মক টেস্টে ওখানে তোমাদের আমি টেমলেস বা কোনো একটা কথা তুলেছিলাম, অ্যান্ড তুলিনি, এই লাইনটা দিয়েছিলাম, এখানে অ্যান্ড। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আচ্ছা, এটা কি আছে? প্যাসিভ ভয়েস। এটাও, ও না না, দেখো সিন্স দ্য অবজেক্ট, অবজেক্ট আছে, সিন্স দ্য অবজেক্ট অফ দ্য ভার্ব, তাহলে ট্রানজেটিভ, দ্যাট অনলি ট্রানজেটিভ ভার্ব ক্যান বি ইউজড ইন প্যাসিভ। ট্রানজেটিভ হবে, ট্রানজেটিভ ভার্বকে প্যাসিভ করা যাবে যেহেতু ইনট্রানজেটের কোনো অবজেক্ট নেই, তাহলে পরেরটা হবে ইনট্রানজেটিভ, এর অপশনটাই ঠিক। নেক্সট, হুইচ ওয়ান কারেক্ট? প্যাসিভ। হু টট ইউ অ্যারাবিক, এটাও ভুল করেছ কেউ কেউ। দেখো, বাই হুম ওয়াচ অ্যারাবিক টট টু ইউ, তুমি বলবে স্যার এটা ঠিক আছে না, এই টুটা কেন আসবে? একমাত্র গিভ থাকলেই টু হতো। ধরো আই গেভ হিম এ পেন, হলো, এই গিফট থাকলেই, তাহলে হি ওয়াজ গিভেন এ পেন হলো, অথবা যদি এ পেন কে আনি তখন টু, এ পেন ওয়াজ গিভেন টু হিম বাই মি, কিন্তু টট আছে, টু আর আসবে না, কাজে এটা ভুল একবারে। তাহলে ঠিক কোনটা? বাই হুম। আচ্ছা, মূল কোশ্চেন এটা কি বাই হুম ওয়ারিং টট অ্যারাবিক? নিশ্চয়ই কোশ্চেন ছিল, কোশ্চেন নিশ্চিত ছিল, জানি না, যদি না থাকে তাহলে কিন্তু তোমাকে এটাই করতে হবে। আমি জাস্ট মনে করতে পারছি না, ওখান থেকে করেছি তো তুলেছি। কোশ্চেন নিশ্চিত আছে, কিন্তু কোশ্চেন মার্ক না থাকা মানে এটা ভুল, কিন্তু জানি না, কোশ্চেনটা এই মুহূর্তে নেই আমার কাছে, তাহলে সেদিক থেকে কোশ্চেন চিহ্ন আছে এটা ভেবে আমি এটা করছি, আর যদি কোশ্চেন চিহ্ন না থাকে তখন তোমাকে এটা করতে হবে। ঠিক আছে, মানে সাধারণত হয় না, অন্য ভার্ব থাকলে, গিফট থাকলেই টু হয়। নেক্সট, চুজ দ্য কারেক্টলি চেঞ্জড ফর্ম। আচ্ছা, আই এম সরি আই ডিড নট নো হিজ নেম, তাহলে আই এম সরি এটা না বলে কি বলবো? আই উইশ আই নিউ হিজ নেম। ঠিক করেছো নিশ্চিত এগুলো। আচ্ছা, এইটাই অনেকের কনফিউশন আছে, বলে দিচ্ছি। দেখো, ইন্ডিকেটিভ মুড করলে কি হয়? আই উড রাদার, তাহলে রাদার মানে আই উড রাদার এর অর্থ প্রেফার, আর প্রেফার দেওয়া মানে টু আসবে, তাহলে কোথায় আছে দেখো, তাহলে আই শুড প্রেফার ইউ টু গো বাই এয়ার, এইটা ঠিক। আর এগুলোই তো নট আছে, কাজেই হবে না, কারণ উড রাদার বলতে নট বোঝায় না। দেখো, এই উড রাদারের পর খেয়াল করছো ভার্বটা ওয়েন্ট হয়েছে, ঠিক আছে, কিন্তু যেহেতু উড রাদার তুলে দিচ্ছি তাই প্রেফার দিয়েছি, এবং তার বদলে এখানে প্রেফার যেহেতু আছে টু, সি এর অপশনটা কারেক্ট। এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। দেখো, সি শাউটেড অ্যাট দেম টু লেট হার গো, এইটা, এগুলো সবাই পেরেছো, আগের গুলা করলে ভুল হবে কেন? এই যে লেট মি গো, আমাকে যেতে দেওয়া, অ্যালাউ করা বোঝানো, পারমিট করা বোঝানো, বাকিগুলাই কিন্তু বোঝাচ্ছে না, তাহলে এইটাই হবে ডিগেটটা। এগুলো সব ঠিক করেছো। তারপরে দেখো, এটা কি আছে? কমপ্লেক্স। হ্যাঁ, এটা উত্তর কোনটা হবে? দিস ইজ দ্য সেভ হোয়ার হি কিপস আর অর্নামেন্টস, এটা ঠিক। দ্যাট এটা হবে না, বাকিগুলো হচ্ছে না। নেক্সট, অ্যাকর্ডিং টু এলে হিল, এলে হিল এটা কোনটা? দ্য রাইটার্স ওন ইন্টারেস্ট ইন দ্য কন্টেন্ট, তোমার নিজের ইন্টারেস্ট না থাকলে তা তাদের কাছে গ্রহণযোগ্য হবে না, কাজেই তোমার ইন্টারেস্ট থাকতে হবে। তার মানে এই নয় তোমার পার্সোনাল ওপিনিয়ন দিয়ে দেবে, বারবার বলেছি আমি এই ভিডিওটা করার সময়, প্রিন্সিপালস অফ গুড রাইটিং। নেক্সট, এটা হচ্ছে ব্লান্স লিগে কি? অবশ্যই প্রফেশনাল সোলজার, ভুল করনি। নেক্সট, কোনটা? এটাও খুব কনফিউজিং, আবার কেউ বলবে স্যার কনফিউশনের কি আছে? দেখো, ব্যাকড্রপ অফ দ্য ওপেনিং সিন, তাহলে আর্মস অ্যান্ড দ্য ম্যান পুরোটার জন্য কোনটা ব্যাকড্রপ? সার্বো বুলগেরিয়ান ওয়ার, সার্বো বুলগেরিয়ান ওয়ার,
এই সার্বো বুলগেরিয়ান ওয়ারের একটা পার্ট হলো ব্যাটল অফ স্লেভনেৎজা। একই রকম ভাবে আর্মস অ্যান্ড দ্য ম্যানের একটা পার্ট ওপেনিং সিন মানে অ্যাক্ট ওয়ান। শুধু তাই না, অ্যাক্ট ওয়ান যখন হয় তখনই আমরা দেখছি যে ওই স্লেভনেৎজা ব্যাটেল থেকে পালিয়ে আসছে কে, ব্লান্সলি, তাকে খুঁজতে আসছে বুলগেরিয়ার অফিসাররা। খুব স্বাভাবিকভাবে আমি তো ভাবছি এটা ব্যাটল অফ স্লেভনেৎজায় হবে। ওপিনিয়ন তোমরা জানাবে। নেক্সট, কনস্ট্যান্সের মতে কে কে হার আঙ্কেল দ্য ইন্ডিয়া ডিরেক্টর, এইটা ঠিক জানো, এটা ভুল করনি। হুইচ অফ দ্য ফলোইং কারেক্ট ইভেন্টস, ইভেন্টস বারবার বলেছি থার্ড অ্যাক্ট যখন ওপেন হয় যে সেটা ওপেন হয়েছিল ডিসেম্বরে, এবং ডিসেম্বর তোমার ইভ, খ্রিস্টমাস ইভে। এর একটা কারণও বলেছিলাম খ্রিস্টমাস ইভের কারণ, যে এই সময় একটা ভালো সময় যখন মানুষের ওপর কাইন্ডনেস বর্ষণ করা উচিত, কিন্তু এদের ঠিক বিপরীতটা দেখানোর জন্য ওই প্রেজেন্ট সিস্টেমকে দেখানো হয়েছে। সেটা হয়েছে ডিসেম্বরে, 24 ডিসেম্বর। তাহলে তৃতীয় একটা ডিসেম্বর মানে ভাবো কোনটা তৃতীয় এক ডিসেম্বর, জুলাই অক্টোবর ডিসেম্বর। এটা ডিসেম্বরে কেন ওপেন করা হয়েছিল বলেছি কিন্তু। অ্যাট দ্য কনক্লুশন অফ জাস্টিস হাউ ডাজ ককেজন, কিভাবে একেবারে শেষে লস্ট ডগের মতো হাত বাড়িয়ে রেখেছিল লস্ট ডগ। নেক্সট, লোটাস ইটারে কেন কিউরিয়াস ছিল, একবারে করেছো, হি বোল্ডলি টুক দ্য কোর্স অফ লাইফ ইনটু হিজ ওন হ্যান্ডস। নিজেই মানে একবারে স্টিরিওটাইপ লাইফ সে মোটেই পছন্দ করেনি, ঠিক আছে, নিজের হাতেই নিয়েছিল, সে নিজে যেমন ভাবে চাইছিল বাঁচতে সেভাবেই চেষ্টা করেছিল, এই জন্যই খুব উৎসুক ছিল। উই আর নাথিং, এটা জানো, সেই অ্যালিস অ্যান্ড জন, ঠিক করেছো নিশ্চয়ই। তারপর মেজর কন্ট্রাস্ট, এটাও ঠিক করেছো। চেঞ্জ অ্যান্ড পার্মানেন্স, চেঞ্জ হচ্ছে হিউম্যান মানুষের, আর পার্মানেন্স হচ্ছে সোয়ান। নেক্সট, ফিগার অফ স্পিচ, হারমোনিয়াস ম্যাডনেস, এটা কেউ আমাকে একজন আগের দিনই পাঠিয়েছিল স্যার কি হবে, না পরীক্ষার আগের দিনই। অবশ্যই অক্সিমরন, যখন ওয়ার্ড দুটো কন্ট্রাডিক্টরি ওয়ার্ড কাছাকাছি বসবে তখন অক্সিমরন, আর আইডিয়া হলে সেটা অ্যান্টিথেসিস, এই অক্সিমরন। রেকমেন্ডেড, রেকমেন্ডেড যাকে করা হচ্ছে মানে যে ব্যক্তিকে, তখন হলে টু, আর যেটার জন্য করা হচ্ছে তখন হলে হবে ফর। তাহলে দেখো নিউ অডিশনের জন্য করা ফর। নেক্সট, গ্রেট উইকনেস অফ হিউম্যান বিংস, উইকনেস কি আমাদের মতে, তিনটা উইকনেস, হেট, প্রাইড এন্ড ফিয়ার। এবার তোমরা কেউ বলবে স্যার এটা তো গ্রেট উইকনেস বলা আছে, সেখানে ইনএডিকুয়েট, তাহলে কেন করলাম না, সেখানে প্রথমত স্কর্নফুল ছিল, দ্বিতীয়ত যে এরপরেই কিন্তু বলেছেন কবি যে এগুলো যদি আমরা স্কর্ণ করি তবু আমরা স্কাইলার্কের মতো হতে পারবো না। ইফ উই কুড স্কর্ন, যদি এমন স্ট্যান্ডার্ডটা শুরু হচ্ছে, ইফ উই কুড স্কর্ন হেট প্রাইড অ্যান্ড ফিয়ার, তা সত্ত্বেও আমরা স্কাইলার্কের মতো হতে পারবো না। কাজে এখানে এটা ঠিক আছে, কিন্তু যে সেই ইনএডুকুয়েটের জন্য এটা বলো, আমি শুনছি না। এবার উত্তর বললে বোঝা যাবে। আচ্ছা, লিথ, এটা দ্য রিভার অফ ফরগেটফুলনেস, সিয়ারটা লিথে। হু আর বিলিভ টু ব্লেস দ্য লাভার্স, এটা তিনটা পড়েছো তোমরা অবশ্যই, দ্য সান, দ্য মুন অ্যান্ড ইভিনিং স্টার। সরি সরি, সান, সান, মুন ছিল না, সান, ক্লাউড এবং ইভিনিং স্টার। কি আছে দেখি অপশনগুলো, দ্য সান, মুন, খুব সম্ভবত মুন। এই এত সোজাটা দেখো আমার কনফিউশন হচ্ছে। খুব সম্ভবত মুন, এইটা। এটা তো খুব সোজা টেক্সটটা, আমার মনে হয় তোমরা যদি ভুলেও বলি মার্সির চোখে দেখবে। খুব সম্ভবত এটাই, নট ক্লাউড, আমি বই মেলাইনি বিশেষ। এই এবং ইভিনিং স্টার,
নেক্সট, টু হুম ডাচ ইউলিসিস ওয়ান্ট টু লিভ, টেলিমেকাস হবে। হ্যাঁ, সান, মুন এবং ইভিনিং স্টার, টেলিমেকাস। হোয়ার আর দ্য সোয়ানস ফ্লোটিং ইন দ্য পোয়েম, সোয়ান কোথায়? এটাও হয়তো অনেকে ভুল করতে পারো, কেউ এজ করেছো, এজ হবে না, কেন বলে দিচ্ছি, সে অ্যামং দ্য স্টোন হবে, জলের মধ্যে অ্যামং দ্য স্টোন আপন দ্য ব্রিমিং ওয়াটার, এইটা হবে। কেউ বলবে স্যার এজ, সেই রাসের কথা তো রয়েছে, আপনি বলেছেন রাস, এটা কোথায়? এখানে দেখবে উইল কথাটা রয়েছে, যে তারা চলে যাবে হয়তো, এটা কবি ভয় করছেন। তাহলে ভবিষ্যতের ভাবনা, কিন্তু এখানে প্রশ্ন রয়েছে আর ফ্লোটিং, বর্তমানে কোথায় আছে? তাহলে among the stones upon brimming water, এইটা। নেক্সট, হোয়াট আর দ্য রিজনস ফর স্ট্রেঞ্জার সোলজার সেন্স অফ সরো, এটা অবশ্যই ঠিক করেছো, হোপলেসনেস অ্যান্ড আন্ডারনিয়াস। জাস্টিস, ইনজাস্টিস কেন হবে না? সে মোটেই প্রতিশোধ পরায়ণ ছিল না, হয়েছে, মানে সেই স্ট্রেঞ্জার সোলজার, জার্মান সোলজার মোটেই প্রতিশোধ পরায়ণ ছিলেন না, কাজে ইনজাস্টিসের কথা তিনি মোটেই অভিযোগ করেননি। নেক্সট, আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ ইন দ্য গিভেন পোয়েটিক লাইন, উইন্টার ড্রেস। আচ্ছা, এটা অবশ্যই পেরিফ্রেসিস হবে, উইকেনিং আই বলতে পেরিফ্রেসিস, ঘুরিয়ে বলা। ইউফেমিজম হবে না কেন? না, ইউফেমিজমও ঘুরিয়ে বলা হয়, কিন্তু কঠোর জিনিসটাকে সুন্দর করে বলতে। তোমরা পড়েছো প্রিন্সিপালস অফ গুড রাইটিং এ, স্পেশাল ট্রিটমেন্ট ছিল, হুম, বিশেষ শাস্তি দেওয়া হবে, ওটাকে না বলে বলছে স্পেশাল ট্রিটমেন্ট, ওটা ইউফেমিজম, আর এটা পেরিফ্রেসিস। পার্থক্যটা বোঝা গেছে নিশ্চয়ই। আচ্ছা, অ্যাক্ট টু, আর্মস অ্যান্ড দ্য ম্যান, তার গার্ডেনে। নেক্সট, ক্যাপ্টেন ব্লান্সলি কেম টু রিটার্ন দ্য কোর্ট বাই হামসেলফ, কেন আরেকবার এসেছিল? আমি পরীক্ষার আগের দিনই আমি আলোচনা করেছি, বা তার আগের দিন যখন পাঠটা দিই আমি, আলোচনা করি ড্রামা পার্টে, যে তার কি বলেছিলাম, রোমান্টিক ডিসপোজিশন ব্লান্সলির, ওটা বলতে গিয়ে বলেছিলাম সে এসে যাতে আরেকবার দেখতে পায়, সো দ্যাট হি কুড হ্যাভ ওয়ান মোর গ্লিমস অফ দ্য এন্ট্রান্সিং রায়না, রায়নাকে, সুন্দর রায়নাকে যাতে আরো একবার দেখতে পায়। রোমান্টিক ডিসপোজিশন, যারা ভিডিও দেখেছো নিশ্চিত ভুল করনি। হু ইন্ট্রোডিউস দ্য ন্যারেটর উইথ, আচ্ছা কে? ফ্রেন্ড অ্যান্ড হোস্ট, ফ্রেন্ড অ্যান্ড হোস্ট। দেখো এখানে আমি আগেও বলেছি ফ্রেন্ড অ্যান্ড হোস্ট খুব সম্ভবত একজনই, এখানেও প্রশ্ন দেখে মনে হচ্ছে যে একজন। যাই হোক, ওটা নিয়ে তর্কের ব্যাপার নয়, ফ্রেন্ড অ্যান্ড হোস্ট। নেক্সট, হোয়াট ডাজ দ্য মিস্টেরিয়াস বিউটি অফ সোয়ান সিম্বলাইজ, মিস্টেরিয়াস বিউটিটা কিটা? এটাও নিশ্চয়ই অনেকে কনফিউশন আছো, কেউ বলছে ট্রানজিটরিনেস, কেউ পাওয়ার অফ ইমাজিনেশন, বিভিন্ন রকম। আমি যেটা ভাবছি সেটা হচ্ছে এই হিউম্যান ওয়ার্ল্ড অফ রোমান্টিক লাভ। তাহলে হিউম্যানরা কি ভাবে, রোমান্টিক কি না, এই ধরো কোনো একটা বিষয়, এটা যদি রোমান্টিক বিষয় হয়, তার মানে এটা প্রকৃতির একটা পার্ট হবে। রোমান্টিসিজম পড়েছো, এ পার্ট অফ নেচার, এবং সেখানে আউটবাস্ট অফ ইমোশন থাকবে, ইন্সপিরেশন পাবে, এবং ইন্সপিরেশন তো পেয়েছেই, ইন্সপিরেশন পেয়েই তিনি কিন্তু কষ্ট বোধ করছেন নিজের জন্য, তাই তো তারা এত সুন্দর আছে, আমাদের, আমাদেরটা চেঞ্জ হচ্ছে, হিউম্যান হলো। কাজে সেদিক থেকে হিউম্যান ওয়ার্ল্ড অফ রোমান্টিক লাভ, তাহলে রোমান্টিক লাভ হলে কি হবে? এ পার্ট অফ নেচার, সেখানে আউটবাস্ট অফ ইমোশন থাকবে, ইন্সপিরেশন পাবে। ডব্লিউ.বি. ইয়েটস তোমাদের মনে হতে পারে যে স্যার ইয়েটস কবে থেকে রোমান্টিক, লেট রোমান্টিকও তাকে ধরা হয়, সেদিক থেকে হিউম্যান ওয়ার্ল্ড অফ রোমান্টিক লাভ, এই যে মিস্টেরিয়াস বিউটি, সেই বিউটিটা বলতে সিম্বলাইজ করছে যে মানুষের রোমান্টিক লাভ। কারা সিম্বলাইজ করছে? ওই সোয়ানরা। তোমরা দেখেছো ওর যে রোমান্টিক পোয়েমগুলোতে কি হয়, সেখানে প্রকৃতির বর্ণনা থাকে, আর অবশ্যই আউটবাস্ট অফ ইমোশন থাকে, এবং সেখান থেকে ইন্সপিরেশন তাকে, অর্থাৎ কবিকে অনেক বেশি আনন্দিত করে। এখানেও তাই, তিনি আনন্দিত হয়েছেন সেই, মানে তাদের এটা দেখে, কিন্তু আনন্দের থেকেও কি তিনি দুঃখিত হয়েছেন, অর্থাৎ তিনি নিজেকে কন্ট্রাস্ট করছেন, এই জন্য দুঃখ,
সেদিক থেকে আমার মনে হয়, অর্থাৎ তার মধ্যে একটা বিশেষ, আর এই রোমান্টিক সবসময় এরা কি হয় না হিউম্যান থেকে হায়ার পজিশন, ধরো স্কাইলার্ক বলো বলো, ওগুলো সব কি পার্ট অফ নেচার, নাইটিঙ্গেল বলো, এবং তাদের অবস্থানটা হায়ার, খেয়াল করো হিউম্যান থেকে হায়ার পজিশনে রয়েছে সোয়ান। সেদিক থেকে হিউম্যান ওয়ার্ল্ড অফ রোমান্টিক লাভ এটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। জানাবে তোমরা আমার যুক্তি কেন তোমার ঠিক মনে হচ্ছে বা ভুল। হ্যান্ডসাম ইয়াং, এটা তো আর বলার অপেক্ষা রাখে না, সার্জিয়াস সারানফ। প্রাইসলেস থিং, অনেকবার করেছো, ভিডিওতে দিয়েছি আমি, লিজার। ওয়াচ, ওয়াচ এটাও করেছো গিফট অফ দ্য মেজাই থেকে, চেনটাকে কিভাবে বর্ণনা করা হয়েছে, হোয়াইটনেস এন্ড ভ্যালু, দেখবে তোমাদের ভিডিও, যারা দেখেছো নিশ্চিত ঠিক করবে। অনেক প্রশ্ন পড়েছে কিন্তু প্রথমের এই এ সিরিজের প্রথমের কয়েকটা কোশ্চেনই একটু জাস্ট ট্রিকি। হোয়াট এ ম্যান মাস্ট স্পিক অ্যাবাউট অ্যাকর্ডিং টু আর্সেটার, কি বলবে জানো তোমরা, ওয়ারেন লাভ। ঠিক করেছো। আরশাদকে কে, হিজ ব্রাদার, এটাও ঠিক করেছো। ফ্রুটস, এইখানে তোমরা অনেকে ভুল করেছো বা কনফিউশনে আছো কোনটা ঠিক। আমি যেটা মনে করি এই নেকটারিন এবং পিচ, এ দুটাকে ফরবিডিন ফ্রুট বলা হয়েছিল, তার সাথে অরেঞ্জ, দেখবে এই তিনটা ফল একসাথে উল্লেখ করা আছে, যেখানে বলছে ওই যে দুটো মাছ রয়েছে, দুটো মাছ এদিক সেদিক যেত, তো ওইটাকে আমার ভালো লাগতো দেন এগুলোর থেকে, নেকটারিন, পিচ অ্যান্ড অরেঞ্জ। আরো কয়েকটা ফলের নাম রয়েছে, কিন্তু এখানে প্রশ্নটা রয়েছে দ্যাট ইলিয়া লাভ ওয়াচিং ইন দ্য গার্ডেন, তার মানে অবশ্যই এগুলো ভালো লাগতো, কিন্তু এগুলোর থেকেও ভালো লাগতো সেই দুটো মাছের এদিক সেদিক যাওয়া, নেকটারিন, পিচ, অরেঞ্জ, সেই সেন্সে আমি কিন্তু এটা করছি। আর এগুলোও রয়েছে কিন্তু এতটা ক্লোজলি নেই, আলাদা আলাদা ভাবে বর্ণনা আছে। আচ্ছা, হুইচ ওয়ান ফলোইং, ডামসিন, অনেকবার বলেছি, মনে রাখবে, অ্যাক্ট 3 সিন 3, ডামসিন। নেক্সট, হোয়াট টাইম মিসেস থার্লো, 7:30, 7:30। অক্স প্রাইমারিলি কি সম্পর্কে, ভুল করনি কোশ্চেন নিশ্চয়ই, প্রথমেরটাই ঠিক, টেল অফ ওমেন্স পেন। হাউ ডেলা এন্ড জিম অ্যাডেড ভ্যালু, কিভাবে, জেনারাসিটি অ্যান্ড স্যাক্রিফাইস, জেনারাসিটি অ্যান্ড স্যাক্রিফাইস, এই কোশ্চেনটাও যেখানে আমি বলেছিলাম মনে করো ম্যামথ টাস্ক, যেখানে জেনারাসিটি এবং লাভকে কম্বাইন করা হবে, সেই লাভের মধ্যে কি ছিল, স্যাক্রিফাইস। হ্যাঁ, কাজেই অবশ্যই করেছো, জেনারাসিটি অ্যান্ড স্যাক্রিফাইস। এই যে ক্রিট আউট অর্ন বলতে প্যাগানিজম, ভুল করনি। রাইট রাইট, এটা ফরএভার রাইট, এটা প্যালিলজি, একই ওয়ার্ড বারবার, তাহলে ওয়ার্ড রিপিটিশন। এবার তোমাদের মতামত জানিও। আর একটু বলি, তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো কাটক, কোশ্চেন অনেক সোজা মনে হলেও বেশ কিছু জায়গায় ট্রিক রয়েছে, এবং আমার মনে হয় অনেক ভালো পরীক্ষা হয়নি অনেকের, সেদিক থেকে আমার হিসাবে কাট অফ, আমার হিসাব 68 থেকে 73 নম্বর, 68 থেকে 73 নম্বর কাট অফ আসতে পারে আমার মতে। হয়েছে, অনেকে বলছে স্যার অনেক কম আছে, কম থাকলেও আমার মনে হয়, কারণ প্রথমে তো ডাকবে বেশি জনকে, 1:4 বা 5 বা 3 যাই হোক, সেদিক থেকে আমার মনে হয় 68 to 73, দেখবে হাইয়েস্ট মার্ক আমার মনে হয় কিছুতেই 83 ক্রস করবে না, হাইয়েস্ট 83 আমার মনে হয় ক্রস করবে না, হলো। আর এইটা হচ্ছে কাট অফ আমার মতে, দেখা যাক, আমরা অপেক্ষা করি কি পর্যন্ত, এই অ্যান্সার কি দেওয়া পর্যন্ত, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।
থ্যাংক ইউ। আবার পরে ভিডিও নিয়ে আসছি। আর তোমাদের একটু জানিয়ে রাখি, সামনে এসএসসির জন্য খুব সম্ভবত অনলাইন ব্যাচ অনেকেই রিকোয়েস্ট করেছে, আশা করছি শুরু করে দেব এবার। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।